তো আমি যখন রাস্তা পার হওয়ার জন্য বা রিক্সা খোঁজার জন্য বা বাসে ওঠার জন্য কোনো মানুষের হেল্প চাই, সেই মানুষগুলো অনেকেই আছে যে খুব স্বাভাবিকভাবে আমার হাত ধরে, কিন্তু অনেকেই আছে যে হাতটাকে স্বাভাবিকভাবে ধরে না, এইরকমভাবে বা বিভিন্নভাবে ধরার চেষ্টা করে। তখন আমি সে যেইভাবে আমাকে টাচ করার চেষ্টা করে সেই জায়গাটাকে আমি আস্তে করে প্রোটেকশন দিয়ে আমি ওইভাবে চেষ্টা করি চলার। এই জন্যই তো তোমাদের তিনটা মেয়ে এরকম কানা হয়েছে, মানে তোমরা কোনো পাপ করেছো, চোখে দেখলে হয়তো সারা দুনিয়া ভেজে খেতে, এই জন্য তোমরা চোখে দেখতে পাও না, এরকম অনেক রকম কথা শুনতে হয় আর কি। আসসালামু আলাইকুম। আমাদের গল্প অনুষ্ঠানে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আমাদের গল্প অনুষ্ঠানে আমি জানেন প্রতিবারই একটা করে অতিথি নিয়ে আসি। এবার আমাদের অতিথি লাভলি খাতুন। তার একটা অসুবিধা আছে, সেটা হচ্ছে সে দৃষ্টি প্রতিবন্ধী। এফিশিয়েন্ট অ্যাক্ট্রেস, নাটক করে লাভলি খাতুনকে পেয়েছি। তো আমি সেই জন্য লাভলি খাতুনের সাথে কথা বলছি। তো লাভলি, কেমন লাগছে? আসসালামু আলাইকুম আপু। আমার আসলে খুব ভালো লাগছে এখানে এসে, এবং ইউটিউব চ্যানেলে সরাসরি আমি আসলে কখনো পারফর্ম করিনি। আমার ছোটবেলা থেকেই রেডিও শুনতাম, এবং রেডিওতে যে প্রমিত বাংলা ভাষায় কথা বলা হতো, ওই ভাষায় আমার ভাই বোনেরা আমাকে খুবই উৎসাহিত করতেন কথা বলার জন্য। কারণ হচ্ছে আমি যা শুনতাম, যেমন করে শুনতাম ঠিক তেমন ভাবে কপি করতে পারতাম। ও আচ্ছা। এই জন্য আমাকে তারা ওইভাবে সবসময় উৎসাহ দিতেন যে তুমি রেডিও শোনো। তো তখনকার দিনে তো বাক্সের মতো বড় বড় রেডিও ছিল, ওটাকে গলার সাথে ঝুলিয়ে দিয়ে আমাকে বসিয়ে রাখা হতো। আচ্ছা। তো আমি খবর কিভাবে পাঠ করে, তারপরে প্রোগ্রামে কিভাবে মানে ঘোষণা দেওয়া হয়, কোন প্রোগ্রাম কিভাবে প্রেজেন্ট করা হয়, সেগুলো শুনে আবার কখনো রেডিও বন্ধ থাকলে আমি ঠিক সেইভাবেই প্রেজেন্ট করতে পারতাম। আচ্ছা। তো আর আমার খুব শখ ছিল যে রেডিওতে তো সাধারণত শ্রুতি নাটক হয়, এবং টেলিভিশনে তো অনেক সিনারিও থাকে, ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাথে অনেক সিনারিও থাকে, যেগুলো রেডিওতে কোনো সিনারিও থাকে না, ডেসক্রাইব করা হয়। যে কোনো মানুষ রেডিও শুনলে কিন্তু তারা সেই ডেসক্রিপশন শোনে। তো এইটা কিন্তু আমাদের দৃষ্টি প্রতিবন্ধী মানুষের জন্য খুবই এফেক্টিভ একটা মাধ্যম। তো এইটা শুনে শুনে ভয়েস আর্ট সম্পর্কে আমার মোটামুটি একটা নিজের মতন করে একটা আইডিয়া হয়ে যায়, এবং আমি খুব আশা করতাম যে যদি কখনো নাটকে অভিনয় করতে পারতাম। তো আমার তো ছোটবেলা থেকে বিভিন্ন প্রোগ্রাম করার সুযোগ হয়েছে, সেটা বিভিন্ন মিডিয়াতে। তখনও আমি আমার এই ইচ্ছাটার কথা বলতাম, কিন্তু কখনো কেউ এই বিষয়ে চিন্তা করেছেন বলে আমার মনে হয়নি। তবে হঠাৎ করে 2019 সালের প্রথম দিকে আমি একটা কল পাই, ওয়াসিম ভাই বলে যিনি আছেন ঢাকা থিয়েটারে, তিনি আমাকে হঠাৎ করেই বললেন যে আমি ওয়াসিম বলছি, আমরা ঢাকা থিয়েটার থেকে বলছি, আপনি কি নাটকে অভিনয় করতে ইচ্ছুক? আমি মনে হলো যেন আমি খুবই অমূল্য কোনো বস্তু আমার হাতের মধ্যে পেলাম, হাতের মুঠোয় পেলাম। তখন আমি বললাম যে আমি অবশ্যই ইচ্ছুক। আমি জানি না, আজও জানি না যে কে আমার নামটা ওখানে দিয়েছিলেন, কে আমার কন্টাক্ট নাম্বার এইভাবে কালেক্ট করা হয়। জি, তারপরে আমি সেই 2019 সালে যখন অডিশন হলো, অনেকগুলো মানুষ দেখি অডিশনে, আমি ভাবলাম আল্লাহ, এতগুলো মানুষের মধ্যে আমি কি আসলে জায়গা করে নিতে পারবো? তো অডিশন শেষে বলা হলো যে আমাদের এবার খুব ছোট্ট পরিসরে একটা নাটক হবে, যে নাটকটাতে খুবই অল্প সংখ্যক মানুষ, হয়তো 3-4 জন মানুষকে আমরা রাখতে পারবো বলে আমাদেরকে চলে যেতে বলা হলো, যে পরে কল করব। পরে যখন কল করা হলো তখন 8 জনকে কল করা হলো, এবং আমি তাদের মধ্যে একজন ছিলাম। সেই 8 জনকে আমাদের ওয়ার্কশপ করার পরে আবার বলা হলো যে এখন আমাদের নাটকটা লেখা হবে, তারপরে আমরা আপনাদের মধ্যে থেকে সিলেক্ট করব যে আসলে কারা কারা পার্টিসিপেট করবে। তারপরে কয়জন কি করতে পেরেছে? তারপরে 3 জনকে সিলেক্ট করেছিল, তাদের মধ্যে আমি ছিলাম। থ্যাংক ইউ ভেরি মাচ, এক্সিলেন্ট। তুমি যদি এটার সাথে একটু অভিজ্ঞতা পাও, আসলে একটা তুমি যে বললা তুমি যা শোনো তাই বলতে পারো, গলা মতো তোমার রেডিও ঝুলা থাকতো। আমি আসলে যেহেতু নাটকের কথা বলছিলাম, তাই নাটক না, তুমি ছোটকালের একটা কথা বলে বেটার হয়। ও ছোটকালে যে তুমি সেই জন্য তুমি এখানে আসতে পেরেছো, ওটা যদি বলো। আচ্ছা, ছোটবেলায় আমি রাতে যখন আমাদের তো গ্রামের বাড়ি, সন্ধ্যাবেলায় খাওয়া দাওয়া করে সবাই ঘুমিয়ে যায়। তো আমাদের তো গ্রামের বাড়িতে সাধারণত বারান্দা থাকে, ঘর থাকে, তো বারান্দায় খাওয়া দাওয়া হয়। তো বারান্দায় আমার ভাই বোনরা সব বলি আমরা মাদুর বিছিয়ে পড়তে বসতো। তো সেখানে আমার ভাই বোনেরা পড়তে বসলে আমি সেখানে শুয়ে শুয়ে তাদের পড়া শুনতাম, কার ভুল হলো সেটা আবার বলে দিতে পারতাম, বলে দিলে সবাই হাসতো। এরকম করতে করতে আমি ঘুমিয়ে যেতাম।
তো খাওয়া দাওয়া শেষে সবাই যখন ঘুমাতে যেত, আব্বা তো রেডিও বাজাতো, তো আব্বা হচ্ছে চায়না রেডিও তখন শুনতেন আর কি। তো চাইনিজ মেয়েরা যেভাবে কথা বলতেন, আমি ওই চ্যানেলটার নাম এখন ভালো করে মনে নেই, তবে আমি এমনি শুধু বলছি, চায়না রেডিওর পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা আশা করি সবাই ভালো আছেন এবং আশা করছি যে আপনারা পুরো অনুষ্ঠান জুড়ে আমাদের সাথে থাকবেন। এই যে জিনিসগুলো, এগুলো কিন্তু আমি ঘুমের মাঝেই শুনতাম। আচ্ছা। এবং আমার মা ভাই বোনেরা কি করতো, আমাকে না ডেকে, যেহেতু আমি ছোট মানুষ ঘুমিয়ে গেছি, কোলে করে নিয়ে বিছানায় ঘুম পাড়িয়ে দিত। বয়স কত ছিল তখন? তখন হয়তো 3-4 বছর আচ্ছা। এরকম। তো তারপরে আমার মা যখন সকালবেলা তরকারি কুটতেন বটিতে বসে, তখন আমি আমার মার পিঠের উপর বসে এরকম করে দুলতাম, মাকেও দোলাতাম, আর এই জিনিসগুলোকে আমি এইভাবেই বলতে থাকতাম। আবার মা কাজকর্ম সব ফেলে দিয়ে আমাকে কোলে নিয়ে সবার কাছে যেতেন যে দেখো ও কি বলে। খুবই মজা। তো কয় ভাই বোন তোমরা? আমরা 4 ভাই 5 বোন। ও, আর তুমি কত নাম্বার? আমি এখন 6 নাম্বার, আমার ছোট আরো 2 ভাই 1 বোন আছে। আর তোমাদের গ্রামের বাড়ি? আমাদের গ্রামের বাড়ি বগুড়া। বগুড়া। আর এখন থাকো কোথায়? আমি এখন মিরপুর 1 নম্বরে আছি। আচ্ছা। তো বগুড়া থেকে ঢাকা আসার কারণটা কি? আসলে আমি তখন অনেক ছোট, তো আমাদের আমরা জানতাম না যে আমরা দৃষ্টি প্রতিবন্ধী মানুষেরা আসলে পড়াশোনা করতে পারি বা আমাদের কোনো ট্রেনিং থাকে, আচ্ছা। এরকম কিছুই জানতাম না। এটা কোন সালের কথা জানতা না? আন্দাজ সাল তো মনে নেই ম্যাম। রাফ একটা বলো। 2001, 3, না না না, আরো আগে? আরো আগে। আচ্ছা। এবং এখানে বলে রাখি, আমি কিন্তু 30 প্লাস। দেখে মনে হয় কিনা আমি জানি না, একদম মনে হয় না। তো আমি এটা 80s এর শেষের দিকের কথা বলছি আর কি। আচ্ছা আমার জন্ম 86 এ আর কি। আচ্ছা। তো নিয়ার অ্যাবাউট 90 এরকম সময় একটা সার্ভে হয়, এবিসি, অ্যাসিস্ট্যান্স ফর ব্লাইন্ড চিলড্রেন, এবিসি একটা প্রতিষ্ঠান, ওরা সার্ভে করে। তখন হচ্ছে আমাদের রিহ্যাবিলিটেশনের জন্য, ট্রেনিং এর জন্য সিলেক্ট করে। ও হ্যাঁ, তো তখন তুমি আমাকে আমার জাস্ট কথাটা একটু কেড়ে নিলাম। তুমি বলেছিলে যে ওখানে সবাইকে সব স্টাফদের চোখ বন্ধ করে ফোনে কথা হচ্ছিল, যেটা জি জি সব স্টাফ দেখে চোখ বন্ধ করে, ও যেটা বলছিল যে চোখ বন্ধ করে খাওয়াতে নিয়ে যায়, সব কিছু করা যাতে ফিল করে দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিরা কেমন লাগে। এই তো, জি। কারণ এই কথাটা আমি কেড়ে নিলে কারণ হচ্ছে ওর কাছ থেকে আমার আরো বেশি, এবিসি কে আমিও চিনি, ওর কাছ থেকে আমার অনেক কিছু জানার আছে যেটা আপনারা জানেন না, আমি জানি না। আচ্ছা লাভলি, তুমি তোমার পড়াশোনাটা কি, পড়াশোনা করতে পেরেছো? আমি জানি তুমি ইন্টারমিডিয়েট পর্যন্ত এসেছিলা। তুমি পড়াশোনা কতদূর করেছো? আমি প্রাইমারি স্কুল, হাই স্কুল পাশ করে এইচএসসি কমপ্লিট করার পরে আর গ্রাজুয়েশনে এসে আর কমপ্লিট করতে পারিনি। তার কারণটা কি? তার কারণ হচ্ছে যে আমাদেরকে বোর্ড পরীক্ষা যেগুলো দিতে হয়, সেই পরীক্ষাতে আসলে ব্রেইল অ্যালাউড না। আচ্ছা। সেখানে শ্রুতি লেখক লাগে। তো শ্রুতি লেখক নিতে গেলে আমার চেয়ে 2 ক্লাস জুনিয়র লাগে। তো সেই শ্রুতি লেখক যখন আমি যা বলবো, সে তার আমার লেখাগুলো সে লিখবে। তো অনেক সময় দেখা যায় যে শ্রুতি লেখকরা অনেক অনেক বেশি লেখা লিখতে চায় না, তাদের হাত ব্যথা করে। তারপরে বলে যে বড় প্রশ্ন হলেও আপনি 1 পাতায় বলবেন, আপনার যদি বেশি অ্যান্সার আরো যদি লেখার বাকি থাকে, 1 পাতা শেষ হয়ে গেলে আমি চুপ করে বসে থাকবো, আর লিখবো না। আচ্ছা আচ্ছা। তো এই জিনিসগুলো আসলে অনেক মেন্টাল প্রেশার দেয়, যেটা আসলে একটা বিশাল ব্যাপার। এই সবার কাছে আমরা শুনেছি যে শ্রুতি লেখক খোঁজার ব্যাপারেও তো তোমার কষ্ট হওয়ার কথা। জি অবশ্যই, খুব কষ্ট হয়, এবং সেই শ্রুতি লেখকের জন্য আবার আলাদা করে পারমিশন নিতে হয় বোর্ড থেকে। আচ্ছা। আর সবার বাবা মাও কিন্তু এই শ্রুতি লেখক হিসেবে কারো তাদের সন্তানদেরকে দিতে রাজি হয় না। আবার একটা ব্যাপার, নিজের ফ্যামিলি যদি শিক্ষিত না হয় তাহলে তো কোনো কথাই নেই, এটা তো আরো ঝামেলার মধ্যে পড়েছো, তাই না? জি। তো ঢাকায় এসে তুমি এভাবে তারপরেও কষ্ট করে চলছো, তাই না? জি। এবার যদি আসি, তুমি প্রতিবন্ধী ভাতা বা শিক্ষা ভাতা কোনো একটি ভাতা পাও? আমি প্রতিবন্ধী ভাতা পাই। প্রতিবন্ধী ভাতা পাওয়ার জন্য কত করে পাও? এখন এই মোস্ট রিসেন্টলি এটা 900 টাকা করে পার মান্থ করে। আর তার আগে কবে থেকে পাও এই ভাতাটা? এটা আমি 2007 থেকে শুরু করেছে, আমি জানি, আমার জানা মতে। তুমি কবে থেকে পাও? আমি পাই 2017 সাল থেকে। আচ্ছা। তো তোমার এই ভাতা পাওয়ার জন্য, প্রসেসিং করতে, তোমার নেওয়ার জন্য কিভাবে, কোথায় পাবে, এই ইনফরমেশন কিভাবে পেয়েছো?
এটা তো আসলে যখন বাজেট হয় তখনই তো জানা যায়। না, তারপরে তুমি কি সরকারি বাজেটে জেনে যাও? তুমি সরকারি- কিভাবে পেয়েছো সেটা জানতে চাই। সরকারি বাজেটে জেনে যায় সেটা ঠিক, কিন্তু এলাকার যারা চেয়ারম্যান মেম্বার থাকে তারা তোমাকে জানায়? তাদের মাধ্যমে করতে হয়, কিন্তু আমি তাদের কোনো সহযোগিতা পাইনি। এমনকি আমি আমার উপজেলার সমাজসেবা অফিসেরও কোনো সহযোগিতা পাইনি। তারপর বাধ্য হয়ে আমি ঢাকা হেড অফিস, যেটা সমাজসেবা আগারগাঁও সমাজসেবা কার্যালয়, সেখানে এসে ডিজি মহোদয়ের সাথে দেখা করে তারপরে আমি আমার কাজটা কমপ্লিট ও করতে বাবা, পেরেছি। মানে যেটা নর্মাল নিয়ম, যেটা লোকালি হয়ে যেত, জি সেটা হয় নাই। আর তোমাকে এটার জন্য ওনার কাছে কথা বলে তখন তুমি সহজভাবে করতে পেরেছো। জি। উনি কি ডাইরেক্ট ফ্যাসিলিটিস দিয়েছে জি, তোমাকে জি, উনি- স্পেশাল? জি তার মানে তোমার মধ্যে যারা দৃষ্টি প্রতিবন্ধী আছে তারা যদি নিজের এই সেবাটা নিতে চায়, তাহলে তাদের জন্য এই ইনফরমেশন পাওয়াটা একটা অ্যাভেলেবেল, যদি বলি আমরা সহজ সাদা ইনফরমেশন গ্যাদার করা কি সোজা? এটা আসলে ইনফরমেশন গ্যাদার করা হয়তো সোজা, কিন্তু সোশ্যাল যে কন্টাক্ট, হ্যাঁ, আমাদেরকে যে মানুষ যে সহজভাবে যে নেয় না আসলে, মানে গ্রহণযোগ্যতা। গ্রহণযোগ্যতার খুবই অভাব। আচ্ছা, এখনো না? জি এখনো। আর তুমি তারপরে যাওয়া আসা করলা, যে তুমি সমাজসেবা অধিদপ্তর, এই যাওয়া আসার ক্ষেত্রে কি তুমি মনে করো এটা প্রতিবন্ধী বান্ধব? মোটেও না, একদমই না। কেমনে? কারণ হচ্ছে আমি যদি কোথাও যেতে হয়, তাহলে আমাদের বাংলাদেশের রাস্তাঘাট তো জানা আছে সবারই যে কিরকম, কখনোই মানে সহজ না। তারপর দৃষ্টি আবার প্রতিবন্ধী বান্ধব না? না, তারপর রাস্তা পার হওয়ার জন্য সিগন্যালের কিন্তু কোনো সাউন্ড নেই। আচ্ছা, তারপরে রাস্তা যে পার হব, রাস্তা দিয়ে অনেক পথচারী যায়, তাদের মধ্যে হয়তো 10 জনকে বললে একজন হয়তো জিজ্ঞেস করে যে আপনি কি রাস্তা পার হবেন। আচ্ছা। তারপর আবার ছেলে হলে মেয়েদের হাত ধরতে চায় না, মেয়ে হলে ছেলেদের হাত ধরতে চায় না। আমি ছেলে মানুষ, আপনি মেয়ে মানুষ, কি করে হাত ধরবো? এই সোশ্যাল ব্যারিয়ার থেকে আসলে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। এটা বিশাল বড় কথা। তার মানে তোমাদের হাঁটা চলাতেও একটা প্রবলেম, মানে হাতে সাদা ছড়ি থাকা জায়গায় সত্ত্বেও, হাঁটা চলায় আসলে প্রবলেম। তোমার একটা তো জানি যে সাদা সুই স্মার্ট কেন আছে, যেটা টকিং, ওটা কি জানো আছে? ওটা জানি আমি আছে, তবে ওটা এখনো আমাদের জন্য পুরোপুরি অ্যাক্সেসিবল হয়নি। আচ্ছা। কিছুটা আছে, একটা আছে ভাইব্রেশন দেওয়া, ওই হ্যাঁ। ভাইব্রেশন আসলে কোনো কিছুই মিন করে না। হ্যাঁ, ভাইব্রেশন কাজ করে না, আমি শুনেছি। আর কাজ করে না। আরেকটা আছে হচ্ছে হেডফোন দেওয়া। তো আচ্ছা। আমার কানে যদি হেডফোন লাগানো থাকে, তখন আমি কিন্তু রাস্তার কোনো সাউন্ড শুনতে পাবো না, আচ্ছা। যেহেতু আমরা শব্দ নির্ভর। ও, এটা এই যে ছোট ছোট ইনফরমেশন আমার কাছে মনে হচ্ছে আসলে খুব দরকার ছিল জানা, যে ও পড়াশোনা করবে কেমনে, ঘর থেকে তো বেরোতে হবে, তাই না? জি। ঘর থেকে বেরোতে গিয়ে কত সমস্যা করে যে পড়াশোনা করেছে, মানে প্রাইমারি সেকেন্ডারি এইগুলো যে পার করে তারপরে যে আটকে গেছে শেষে গিয়ে শ্রুতি লেখকের জন্য, তার আগে যে অ্যাক্সেসিবল যে অভাব, এটা তারপরে তুমি বলছো গ্রহণযোগ্যতারও অভাব। জি। দুইটা জিনিসই এখনো আমাদের সমাজ 2025 সালে বসে এখন পর্যন্ত আমরা কিন্তু ঠিক হইনি। এখন যদি আমি একটু স্বাস্থ্যের কথায় আসি, এডুকেশন তো শর্ট করলাম, জি, জি, তারপরে জি। ভালো জানলাম। স্বাস্থ্যের কথা যদি আসি, বলো তো হেলথ সাপোর্টটা, তুমি তো একটা মেয়ে, জি। তোমার রিপ্রোডাক্টিভ হেলথ সম্বন্ধে কি কোনো আইডিয়া আছে? খুবই অল্প ধরো সময়। বয়সন্ধিকাল, জি। এটা যদি সহজ জি, ভাষায় জি, বলি, জি। বয়সে একটা মেয়ের বেড়ে ওঠার একটা গল্প। একটা বেড়ে যখন ওঠে, তার শরীর খারাপ হয়, তার বাথরুমে যেতে হয় হঠাৎ করে, হ্যাঁ, পিরিয়ডের ব্যাপারটা যদি ক্লিয়ারলি বলে দিচ্ছি, হ্যাঁ, হ্যাঁ, বেড়ে ওঠার, তারপরে শরীরের পরিবর্তন হয়, তাই না? জি। এসব ক্ষেত্রে একটা মা বা কেউ না কেউ থাকে, যেহেতু তুমি চোখে দেখছো না, সবই টাচে হচ্ছে, ফিল হচ্ছে, জি। সেইখানে তোমার যখন ডাক্তারি এত বছরে, তুমি তো বললা 30+, তো 30 কোনো অসুখ বিসুখে পড়েছো, জি, অবশ্যই। অথবা এইগুলো তো পার হয়ে এসেছো, তাই না? জি। তোমার পিরিয়ড হয়েছে, হুম। তারপরে তোমার ধরো এগুলো তো হয়েছে। জি, জি। এই যে ব্যাপারগুলো কি ধরনের রিপ্রোডাক্টিভ হেলথ, আমি নাম দিচ্ছি, জি। এটাতে তোমার কি কি ধরনের সমস্যা হয়েছে, বা সমস্যা হলে মোকাবেলা করছো কিনা, বা বলো যে আদৌ সমস্যা হয়নি কিনা? সমস্যা হয়েছে। এটা হচ্ছে আমাদের সমাজের একটা ব্যারিয়ার আছে, সোশ্যাল ট্যাবু যেটাকে আমরা বলি, যে বড়রা গল্প করতে গেলে সেখান থেকে ছোটদেরকে তাড়িয়ে দেওয়া হয়। তো এটা হচ্ছে যে আমরা বাড়িতেও এই পরিবেশ, তারপর যে হস্টেলে পড়াশোনা করতাম সেখানেও এই পরিবেশ। তারপর যখন আমার বয়ঃসন্ধিকাল আসলো, আমি যখন এই পরিস্থিতির মুখোমুখি হলাম, ঠিক সেই সময়টাতে আমি তো জানি না যে বিষয়টা আসলে কি। তখন যখন আমাদের যারা কেয়ার দিতেন সেই সময়, আমাদের হোস্টেল সুপার, আমাদের আরো যারা থাকতেন, তারা দেখে বলেন, এই তোমার তো শরীর খারাপ হয়েছে। তো
তা আমি বলছি আমি তো সুস্থ মানুষ, আমার কেন শরীর খারাপ হবে? আচ্ছা, তখন বোঝা বলছে যায়, যে হ্যাঁ। এইটা হচ্ছে এই জিনিস, তোমার এই রকম সমস্যা হয়েছে। আমি শুনে একেবারেই ঘাবড়ে গিয়েছিলাম যে এটা কেমন কথা, আমি জীবনে কোনোদিন এরকম কথা শুনিনি। আচ্ছা। তারপর তারা আমাকে প্রোটেকশনের জন্য ব্যবস্থা করে দিলেন। দেওয়ার পরে আমার যারা বড় ছিল তারা আড়ালে গিয়ে চুপি চুপি কি কি যেন কথা বলে। তখন আমি আরো বেশি ভয় পেয়েছিলাম যে হয়তো আমার এমন কোনো সমস্যা হয়েছে যেটা কোনোদিন আর ভালো হবে না। অসুখ টাইপের ভাবছি। হ্যাঁ, অসুখ টাইপের ভেবে আমি জ্বরে আমি অসুস্থ হয়ে বেশ কয়েকদিন বিছানায় পড়েছিলাম। চিন্তা করো। তারপরে আমি সুস্থ হওয়ার পরে আস্তে আস্তে দেখলাম এটা ভালো হয়ে গেল। তারপরে 1 বছর যাবত আমার কিন্তু আর হয়নি। তখন আমার যে যারা সিনিয়র ছিল তারা আমাকে মোটিভেট করার চেষ্টা করলো যে এটা কিন্তু আমাদেরও হয়, এটা প্রতি মাসে মাসে হয়, কিন্তু আমি এটা বিশ্বাস করতাম না। তারপরে হঠাৎ 1 বছর হয় নাই, কাউকে কিছু বলো নাই? না না, ওরাও জানে যে হচ্ছে না, তো ওরা বুঝতে পেরেছিল যে এটা হয় অনেক সময় এরকম। এটা একটা বড় একটা বিষয়, কারণ আমি অনেক দৃষ্টি প্রতিবন্ধী বাচ্চাদের নিয়ে কাজ করেছি। তো আমি দেখেছি বেচারা খুব ঝামেলায় পড়ে, আমরা তাদেরকে হেল্প করেছি আমাদের টিচারদেরকে দিয়ে। তো আরেকটা কোশ্চেন আসে, যদি হসপিটালে যেতে লাগে জি, তখন কিরকম ধরনের সুবিধা পাও বা অসুবিধা হয় কি? এরকম তো অনেক অসুবিধা হয়, তবে আমি একটা কথা বলি। মোস্ট রিসেন্টলি আমি পাসপোর্ট করার জন্য সমস্ত কাগজপত্র জমা দিলাম, সেখানে আমার প্রতিবন্ধী পরিচয়পত্র পর্যন্ত ছিল, তারপরেও আমাকে ওখান থেকে রিজেক্ট করা হলো। তো আমার হাতে করে অরিজিনাল প্রতিবন্ধী পরিচয়পত্রও নিয়ে গেছি, তাও বলছে যে আপনার আই সার্টিফিকেট লাগবে। ওহ, তোমার আই সার্টিফিকেট লাগবে কিসে? তুমি তো জানোই যে ওই দৃষ্টি প্রতিবন্ধী ওরা জানে। জানে, আমার কার্ডও আছে, তাও আমাকে বলছে আই সার্টিফিকেট লাগবে। কোথায় পাবো? চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট। কখনো যায়নি সেদিন, আমার কেয়ার গিভার বলতেও কাউকে পাইনি সাথে করে। আচ্ছা, তো আমি গেছি একা একা। কিভাবে গেলা? আমি যেভাবে যাই নরমালি, আমার সাদা ছড়ি দিয়ে, কোথায় কোন ট্রান্সপোর্ট কিভাবে যাব সেগুলো সেগুলো অনেক সবাইকে জিজ্ঞেস করতে করতে। জি। তারপর যাওয়ার পরে আমি তো প্রথমে গেলাম গেটে, দেখি অনেক মানুষ, মানুষের আমার যে স্পেসিফিক সাউন্ড লাগে সেই স্পেসিফিক সাউন্ড কিন্তু আমি পাচ্ছি না এত সাউন্ডের কারণে। তো তখন আমি বললাম যে আমি তাহলে কোথায় যাব? তো আমাকে কেউ একজন হেল্প ডেস্কে নিয়ে গেলেন। আচ্ছা। সেখান থেকে একটা ফর্ম দেওয়া হলো, দেওয়ার পর এক একজন বলে ওই রুমে যান, সে বলে সেই রুমে যান। কিভাবে আমি তো বুঝবো? একা, হ্যাঁ। আর এত মানুষের ভিড়ে আমি কোন রুম কোথায় যাব? তখন ওখান থেকেই কখনো পেশেন্টের কোনো লোক, কখনো ডাক্তারদের কেউ, কখনো নার্স। তোমাকে যে বলছে এই রুমে যান ওই রুমে যান, তুমি হ্যাঁ। কি মনে করো যে প্রবেশগম্যতা বা টেকটাইল গুলো ঠিক ছিল? একদম না, হাসপাতালে? একদম কিচ্ছু নেই। এটা তো হাসপাতালের ভিতরে কথা না? হ্যাঁ, জি। আচ্ছা, তারপরে তো যখন কিভাবে যাচ্ছিলা? ওই যে আমাকে কখনো পেশেন্টের কোনো লোক মানে ডিরেকশন দিয়েছিল, সোজা যান, ডানে যান? হাত ধরে ধরে নিয়ে যাচ্ছিল। ও, কখনো আবার ডাক্তার, কখনো নার্স, এরকম কেউ কেউ হাত ধরে নিয়ে যাচ্ছিলেন। কিন্তু হেল্প ডেস্ক কিছু করেনি? হেল্প ডেস্ক কিছু করেনি, হেল্প ডেস্ক শুধু ওই ফর্মটা ফিল আপ করে দিয়েছিল। আচ্ছা আচ্ছা। তারপরে গেলাম, যাওয়ার পরে যেই ডাক্তারের কাছ থেকে মূল সার্টিফিকেট পাবো, ওই ডাক্তার কাগজে কিছুই না লিখে দিয়ে আমাকে বলছে অত নাম্বার রুমে যান। এরকম করে 3-4 রুমে সেই ডাক্তার আমাকে ঘুরিয়েছে। ঘোরানোর পরে তারপরে এখন তুমি কেমনে বুঝলা কাগজে কিছুই লাগে না? যেখানে যাচ্ছি সেখানেই বলছে আপনাকে কোন রুম থেকে রেফার করেছে। সে তো রুম নাম্বারও লেখেনি, কোন পারপাসে আপনার চোখটা আমি টেস্ট করব সেটাও লেখেনি। আপনি আবার সেখানে যান, আবার যাই, আবার আরেক রুমে পাঠায়। আর সে আমাকে বলছে আপনি আই সার্টিফিকেট কেন নেবেন? আমি বলছি যে আমি পাসপোর্ট করব। আপনি চোখে দেখেন না কিছু না, আপনি জানেন যে আপনার চোখ ভালো হবে না, আপনি ইন্ডিয়া যাবেন কেন? যে ইন্ডিয়া যাওয়ার তো আসলে কোনো বিষয়ই নেই এখানে, অথচ উনি আমাকে এইভাবে হিউমিলিয়েট করলেন। তারপরে হচ্ছে শেষ পর্যায়ে ওনাকে যখন চেয়ার থেকে উঠতে হলো, ও ডাক্তাররা বলছিল এই রুমের এই যন্ত্র নষ্ট, ওই রুমের ওই যন্ত্র নষ্ট। তখন ওই ভদ্রলোক চেয়ার থেকে উঠছেন আর বলছেন যত সব কানা কুনা চলে আসছে এখানে কাজ করা, মানে পাসপোর্টের সার্টিফিকেট নেওয়ার জন্য যত ঝামেলা। চেয়ার থেকে ঘটনা, মানে এরকম শব্দ ব্যবহার হলো? জি, একদম রিসেন্ট ঘটনা। আমি আপনাকে ডেট দেখাতে পারবো, যে ডেট অনুযায়ী আমাকে মানে আমি সেই ডেটটা রেখে দিয়েছি আর কি। খুবই অপমানজনক। তুমি কোনো লিগ্যাল অ্যাকশন নাও না এই জন্য? আসলে লিগ্যাল অ্যাকশন নেইনি, আমার সাথে তো তখন কেউ ছিল না আসলে, আমি সেই জন্য অভিযোগ বক্সকে আর কিছু জানাইনি। আর তুমি তো ব্রেইলে পড়াশোনা করছো, তুমি লিখতে পারছো না, তাই না? হ্যাঁ জি, লিখতে পারছি না। ব্রেইলের অ্যাক্সেসিবিলিটি কিরকম আছে?
ব্রেইলের অ্যাক্সেসিবিলিটি আগের চেয়ে অনেক আছে, আগে তো একেবারেই ছিল না বলতে গেলে। এখন কোথায় কোথায় পাও? এখন সরকারিভাবে এসএসসি পর্যন্ত ব্রেইল প্রিন্ট করা হয়। প্রিন্ট ছাড়া বই। রাস্তাঘাটে চলতে গেলে ধরো তুমি রাস্তা পার হচ্ছ, কোথাও ব্রেইলের টাচ পাও? না, এরকম কোনো ইন্ডিকেটর কোথাও নেই। লিফটে উঠতে গেলে তো কিছু জায়গায় থাকার কথা। লিফটে আছে, সব লিফটে নেই, কিছু 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 লিফট। লিফটে যেমন আছে। আমি আমার স্টুডেন্টদের পড়াতে যাই, কোনো কোনো লিফট আমি ইন্ডিপেন্ডেন্টলি অপারেট করতে পারি, কোনো কোনোটা আবার হাতায় হাতায় নিয়ে। জি, আচ্ছা। হেল্প নিয়ে অপারেট করতে হয়। আর তুমি মোবাইলের কথা, এটা খুব মজা লাগছে, মোবাইলের কথা বলছিলাম, যদিও এটা এখনকার টপিক না। হ্যাঁ। মোবাইল অ্যাক্সেসিবিলিটি থেকে তো তুমি হেলথের ইনফরমেশন নিতে পারো, তো জি। মোবাইল কি করে টিপো? মোবাইল তো আসলে আমার স্মার্টফোন ছিল, কিন্তু কোনো কারণবশত স্মার্টফোন ছাড়া তো নর্মাল ফোনেও তো একটা বাটন আছে 5 নম্বরে জানা মতে। জি আছে। মোবাইলটা তুমি কিভাবে ব্যবহার করো? মেসেজ পড়ো কেমনে বাটন ফোনে? বাটন ফোনে হচ্ছে কোনো কোনো বাটন ফোনে ভোকালাইজার আছে, সেই ভোকালাইজারকে ইউজ করে আমরা হচ্ছে। তুমি কোনটাতে করো? আমি এখন আমি আইটেল ফোন ইউজ করছি। এই 6320 আমার এই মডেল, এটাতে ভোকালাইজার আছে। আচ্ছা। আইটেলের সব ফোনে আবার ভোকালাইজার থাকে না। আচ্ছা এটাতে এই ডিজিট গুলো বলে, তারপর এসএমএস গুলো বলে, আচ্ছা এগুলো বলে দেয়। আর একটা কথা বলি আমি, আজকে গল্প শেষ করছি হেলথের ব্যাপারে, এডুকেশন ব্যাপার। হেলথের তো মোটামুটি শুনলাম যে স্বাস্থ্য সেবা নিতে গিয়ে তুমি অনেক হেনস্থ হচ্ছ। আরেকটা কথা বলো যে বুলির শিকার তুমি, তারপরে তোমার অ্যাবিউজ কি কখনো হয়েছো? মানে অ্যাবিউজ মানে বুঝতে জি, পারছো? আমি অ্যাবিউজ হয়েছি কিভাবে আমি আপনাকে বলছি। অ্যাবিউজ মানে বুঝছো তো? জি, ক্লিয়ার? বুঝতে পেরেছি। তো আমাকে তো একা একা চলাফেরা করতে হয়, আর সব সময় তো কেয়ার গিভার পাওয়া যায় না। তো আমি যখন রাস্তা পার হওয়ার জন্য বা রিক্সা খোঁজার জন্য বা বাসে ওঠার জন্য কোনো মানুষের হেল্প চাই, সেই মানুষগুলো অনেকেই আছে যে খুব স্বাভাবিকভাবে আমার হাত ধরে, কিন্তু অনেকেই আছে যে হাতটাকে স্বাভাবিকভাবে ধরে না, এইরকমভাবে বা বিভিন্নভাবে ধরার চেষ্টা করে। তখন আমি যেইভাবে আমাকে টাচ করার চেষ্টা করে, সেই জায়গাটাকে আমি আস্তে করে প্রোটেকশন দিয়ে আমি আচ্ছা। ওইভাবে চেষ্টা করি চলার। আর সোশ্যাল বুলিং এর কথা যেটা বলছেন, সেটা হচ্ছে যে এই যে যেরকম ওই ডাক্তারের কথাই বললাম, যে উনিও কিন্তু আমাকে এইভাবে। অবশ্যই, হ্যাঁ। এবং তারপরে আমাদের বাবা মায়ের সাথে যদি পাড়া প্রতিবেশীর কোনো কথা কাটাকাটি হয় বা আত্মীয় স্বজনের হয়, এই জন্যই তো তোমাদের 3টা মেয়ে এরকম কানা হয়েছে, মানে তোমরা কোনো পাপ করেছো। অথবা আমাদের সাথেও যদি কারো কোনো বিষয়ে দ্বিমত হয়, তখন এরকম বলে চোখে দেখলে হয়তো সারা দুনিয়া ভেজে খেতে, এই জন্য তোমরা চোখে দেখতে পাও না, এরকম অনেক রকম কথা শুনতে হয় আর কি। আসলে খুবই অপমানজনক আসলে কথাগুলা। আচ্ছা, জানো তো যে এবারকার মানে প্রতিবন্ধী দিবসে অনেক উদযাপিত হয়, জানো তো? জি জানি। তো এবারকার প্রতিবন্ধী বিষয় ছিল হচ্ছে প্রতিবন্ধী সহায়ক সমাজ গড়ি, হ্যাঁ, তারপরে প্রতিবন্ধী বান্ধব সমাজ গড়ি, সামাজিক গতি সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করা। জি। হ্যাঁ, তোমার এটা সম্বন্ধে কি মত? মানে এটাকে কি বুঝছো তুমি এটা বুঝে? এটা তো আসলে আমাদের দেশে কেন সারা বিশ্বেই আসলে প্রতিবন্ধী বান্ধব সমাজ, আর আমার তো পরিচিত অনেকেই অনেক দেশে তো থাকে কম বেশি, তো সব দেশেই মোটামুটি সমাজ যেটাকে বলি সেটা আসলে প্রতিবন্ধী বান্ধব হয় না। আর আমাদের দেশের কথা যদি বলি, একদম বেসিক কথা যেটা, সেটা হচ্ছে যেমন আমাদের শিক্ষার অধিকারটা শিক্ষা মন্ত্রণালয়ে থাকার কথা, স্বাস্থ্যেরটা স্বাস্থ্যতে, তারপরে যেটা যে মন্ত্রণালয় থেকে পাওয়ার কথা, আমাদের সেই মন্ত্রণালয়ে প্রত্যেকটা মন্ত্রণালয়ে কর্নার থাকার কথা। কিন্তু আমাদের সমস্ত সুবিধা সমস্ত সেবা নেওয়ার জন্য সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের কাছে যেতে হয়। তাহলে এটা তো প্রতিবন্ধী বান্ধব সমাজ হলো না। আগে এই জায়গাটাকে যদি ঠিক করা যায়, তাহলেই প্রতিবন্ধী বান্ধব সমাজ আস্তে আস্তে বিনির্মাণ করা সম্ভব বলে আমি মনে করি। থ্যাংক ইউ ভেরি মাচ। শেষের একটা কথা, মেন্টাল হেলথ নিয়ে বলি। একটা মেয়ে হিসাবে বা একটা প্রতিবন্ধী ব্যক্তি হিসাবে, একটা মানুষ হিসাবে কিভাবে তুমি মেন্টাল হেলথ, তোমার মানসিক স্বাস্থ্য তুমি কি ঠিক রাখতে পারো, বা তোমার কি কখনো প্রভাবিত করেছে? কি করে মানসিক স্বাস্থ্য তুমি ঠিক রাখো? এত কথা শোনো, এত কথা বলো, কি কি হয়েছে তোমার? কোনো একটা ঘটনা ছোট্ট যদি বলতে পারো, যেখানে খুব মানসিক চাপ, এখনো সেটা বলতে পারো নি, এটা বলে আমরা গল্প শেষ করবো। আমি আসলে এরকম তো অনেক রকম ঘটনা আছে, তবে ইনস্ট্যান্ট কিছু মনে পড়ছে না। কিন্তু আমি যে কেয়ার গিভার ব্যবহার করি, আমার সেই কেয়ার গিভার তো, এটা তো বাংলাদেশ, এখানে কারোর জন্য কেয়ার গিভার কিন্তু অ্যাপয়েন্টেড না, অ্যাসাইন করা হয় না। আমরা যখন যাকে পাই,
হয়তো সে হতে পারে সার্ভিস হোল্ডার, হয়তো সে হতে পারে স্টুডেন্ট, হয়তো সে হতে পারে অন্য কেউ, যে যখন যার অফ ডে থাকে তাকে কেয়ার গিভার হিসেবে আমরা হচ্ছে নিয়ে আসি আমাদের তাকে সুবিধার কি জন্য। পে করতে হয়? সেইটা কেউ হয়তো নেয়, টাকা নেয়, কেউ হয়তো নেয় না, এটাকে তার মানে সমাজ সেবা হিসেবে সে এটা দেখে। আচ্ছা। তো এইটা নিয়ে আমাকে অনেক কথাই শুনতে হয় যে তুমি একটা মেয়ে মানুষ, কেন পুরুষ মানুষ নিয়ে আসছো। হ্যাঁ। তো এই কথাগুলো যখন আমার কেয়ার গিভার কেউ শোনে, তখন সে চিন্তা করে যে আমি একটা মানুষের ভালো করতে চাইলাম, তাকে হেল্প দিতে চাইলাম, অথচ আমাকে এই কথাগুলো শুনতে হলো। আমি একজন প্রতিবন্ধী মানুষ হিসেবে এটাকে আমি মেনে নিতে পারি, কিন্তু অন্য কেউ তো মেনে নিতে নাও পারতে পারে। আচ্ছা। তো সেই ক্ষেত্রে সে যদি তখন তার তার হচ্ছে রিয়াকশন দেখায়, তখন যদি সে চলে যায়, তখন আমার পক্ষে মানে পরবর্তী যাবে সময়টা মেইনটেইন করাটা খুব কষ্ট অনেক হয়ে কষ্ট যায়, হয়ে অনেক যায়। বড় মানসিক চাপ এটা। তুমি চিন্তায় থাকো যে আমি আমি এই কিভাবে কাজটা যাবো? শেষ করে বাসা যাবো কিনা, আবার তখন একটা আমার কাজটাও ঠিক মতো করা, আসলে মনোযোগ মানে কনসেন্ট্রেট করাটা খুব কঠিন হয়ে যায়, এরকম ব্যাপার। এরকম মোস্ট রিসেন্টলি আমার সাথে ঘটেছে আর কি। ওকে। বা যে ব্যাপারটা হচ্ছে কি, অ্যাকচুয়ালি আমি একটু ক্লিয়ার করে বলি। আমরা সাধারণত সবাই জানি একটা পুরুষের সাথে পুরুষ আসে, একটা মেয়ের সাথে মেয়ে আসে, কারণ তাকে টয়লেটে যেতে হয়, এরকম যেতে হয়। তো আমরা এগুলো দেখে অভ্যস্ত। তো ওকে এই নাটকের ক্ষেত্রে হোক, যেইভাবে ব্যবহার, যেহেতু পায় না একটা কেয়ার গিভার, সেখানে ও ছেলেও নেয়, মেয়েও নেয়, যাকে পায় তার চলনদার হিসেবে নিতেই লাগে, তাই না? জি। এটা তো একটা ব্যাপার। জি, জি। এবং এটার জন্য ওর যখন কেয়ার গিভাররা আবার পয়সা দিয়ে হোক, তাদের তো একটা প্রেস্টিজিয়াস ব্যাপার আছে। আমরাও যখন ব্র্যাকে জানি যে একটা ছেলে, যেটা বললো মেয়েরা হাত ধরতে পারবে না, কিন্তু আমরা যখন হঠাৎ করে দূর থেকে দেখবো, ব্যাপারটা তো ওর প্রবলেম তো আমরা বুঝবো না যে কেন ও একটা ছেলেকে নিয়ে আসছে, হঠাৎ করে ও বাথরুমে নিয়ে যাচ্ছে। তো হয়তো আমাদের কাছে খারাপ লাগতে পারে, কিন্তু ওর পয়েন্ট অফ ভিউ হচ্ছে আর কাউকে না পেরে, অপারগতা হয়ে, বাধ্য হয়ে এই ধরনের কেয়ার গিভারকে, সব ধরনের কেয়ার গিভারকে ওর হাতে রাখতে লাগে, তাই না? জি। যে সেদিন রাজি হবে এবং যে তাকে সার্ভিসটা দিবে, যার সাথে সে আসতে পারবে এবং আবার ব্যাক করতে পারবে। কারণ আমাদের দেশটা এখনো প্রতিবন্ধী বান্ধব না। যদি প্রতিবন্ধী বান্ধব থাকতো, তাহলে ও অত পর নির্ভরশীল হতো না। ওকে দৃষ্টি প্রতিবন্ধী দেখে ওকে অসম্ভবভাবে পর নির্ভরশীল হয়ে থাকতে হয়। সে কারণে কিন্তু ও পার্শিয়ালি দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তি কেউ নিয়ে আসে মাঝে মাঝে, তাই না? আমাকে ফোনে বলছে। এমনকি অন্যান্য প্রতিবন্ধী ব্যক্তি, শারীরিক প্রতিবন্ধী কোনো হ্যাঁ, মানুষকেও আমি নিয়ে আসি। সেটা তো সমস্যা না, কিন্তু যেটা হচ্ছে কথা, ছেলে আবার মেয়ে, মানে মেয়ে মেয়েকেই আনতে হবে, ছেলে ছেলেকে আনতে হবে, এটা ওর ক্ষেত্রে সমস্যা হয়। এটা আমাদের নিজেদেরও জানা ছিল না। তো আমরা যারা দেখছি দর্শক, বা আমরা যারা পরেও কথা বলবো, এটা খেয়াল রাখবো যে কোনো প্রতিবন্ধী ব্যক্তি বা স্পেশালি দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তি যদি কোনো পুরুষকেও নিয়ে আসে, হয়তো তার জেনে বুঝেই সে নিয়ে এসছে। আমরা তাদেরকে অন্য যে কেয়ার গিভার থাকবে তাকে আমরা হেনস্থ করব না, কারণ তারও একটা সম্মান আছে, তাই তো? জি, অবশ্যই। এবং ওর প্রবলেমের সাথে যার চলাফেরা, সেই আবার দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তি এটার উপর এফেক্টেড হচ্ছে, তাই তো? জি, অবশ্যই। তো যাই হোক, সবাইকে ধন্যবাদ দীর্ঘ সময় কথা বলার জন্য। আর তোমাকে অসংখ্য ধন্যবাদ লাভলি এবং সুন্দর করে গোছায় কথা বলার জন্য। আরেকদিন সময় হলে আমরা অনেক গল্প শুনবো। আপাতত আমাদের গল্পটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আমাদের সাথে থাকবেন। খোদা হাফেজ। লাভলি, থ্যাংক ইউ। You are most welcome, ma'am.